নমস্কার। খোকা বাবুর প্রত্যাবর্তন গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আমি বিচিত্রা চলে এসেছি। রায়চরণ দেশে ফিরিয়া গেল। এতকাল তাহার সন্তানাদি হয় নাই, হইবার বিশেষ আশাও ছিল না, কিন্তু দৈবক্রমে বৎসর যাইতে না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সংবরণ করিল। এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল। মনে করিল ও যেন ছল করিয়া খোকাবাবু স্থান অধিকার করিতে আসিয়াছে। মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজে পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাতকের কাজ। রায়চরণের বিধবা ভগ্নী যদি না থাকিত, তবে এ শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পারিত না। আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাঠ পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল। এমনকি ইহার কণ্ঠস্বর, হাস্যক্রন্দন ধ্বনি অনেকটা এই সেই শিশুর মতোই প্রকাশ পাচ্ছে। একদিন যখন ইহার কান্না শুনিত, রায়চরণের বুকটা ধড়াস্বরে উঠিত। মনে হইতো দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে। ফেলনা। রায়চরণের ভগ্নী এই ছেলেটির নাম রাখিয়াছিল ফেলনা। যথা সময়ে পিসিকে পিসি বলিয়া ডাকিল। সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল, তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই। সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে। এই বিশ্বাসের অনুকূলে কতকগুলি অকাট্য যুক্তি ছিল। প্রথমত, সে যাইবার অনতি বিলম্বেই ইহার জন্ম হয়। দ্বিতীয়ত, এতকাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্ভে সন্তান জন্মে, এ কখনোই স্ত্রীর নিজ গুণে হইতে পারে না। তৃতীয়ত, এও হামাগুড়ি দেয়, টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলিয়া ডাকে। যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা, তাহার অনেকগুলি হাতে বর্তিয়া আছে। তখন মা ঠাকুরনের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল। আশ্চর্য হইয়া মনে মনে কহিল, আহা, মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে। তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে, সেজন্য বড় অনুতাপ উপস্থিত হইল। শিশুর কাছে আবার রায়চরণ ধরা দিল। এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে। শাটিনের জামা কিনিয়া দিল, জোরের টুপি আনিল, মৃত স্ত্রীর গহনা লইয়া চুড়ি এবং বালা তৈরি হইল। পাড়ার কোন ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না। রাত্রিদিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল। পাড়ার ছেলেরা সুযোগ পাইলেই তাহাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মবৎ আচরণের আশ্চর্য হইয়া গেল। ফেলনার যখন বিদ্যাভ্যাসের বয়স হইল, তখন রায়চরণ নিজের জমি জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলকাতায় লইয়া গেল এবং সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল। নিজে যেমন তেমন করিয়া থাকিত, ছেলেকে ভালো খাওয়া, ভালো পড়ানো, ভালো শিক্ষা,
এসবের কোনো ত্রুটি কিন্তু রায়চরণ করিত না। মনে মনে বলিত, বৎস, ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না। এমন করিয়া 12 বৎসর কাটিয়া গেল। ছেলে পড়ে শোনে বেশ ভালো এবং দেখিতে শুনিতেও বেশ হৃষ্টপুষ্ট, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি, মেজাজ কিছুটা সুখী এবং শৌখিন। বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না, কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্য ছিল, এবং তাহার আরেকটি দোষ ছিল, সে যে ফেলনার বাপ এ কথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল। যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত, এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে পারি না। অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই কিন্তু বড় ভালোবাসিত, এবং ফেলনাও ভালোবাসিত, কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে, তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল। রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে, তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে। বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে, কাজেও তেমন মন দিতে পারে না, কেবলই ভুলিয়া যায়। কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয়, বার্ধক্যের ওজন সে মানিতে চাহিবে কেন? এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে। ফেলনা আজকাল বসন ভূষণের অভাব লইয়া সর্বদাই খুঁত খুঁত করিতে আরম্ভ করিল। তো শেষ হল খোকাবাবুর প্রত্যাবর্তনের 2য় পরিচ্ছেদ। 3য় পরিচ্ছেদ আগামী দিন আপনাদের আমি শোনাব। একটু সময়ের জন্য অপেক্ষা করুন, আমি বিচিত্রা নিশ্চয়ই চলে আসব এই সুন্দর গল্পের পরবর্তী অংশ নিয়ে। তবে হ্যাঁ, এই ছোট গল্প আপনাদের শুনতে কেমন লাগছে তা দয়া করে একটি কমেন্টের মাধ্যমে জানবেন, আর একটু লাইক দিয়ে দেবেন। যদি আমার গল্প আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আর ওই যে হাইপ অপশনটা আছে না, ওটা একটু দিয়ে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও অনেকেই দেখতে পাবে। তো আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।